শেখ হাসিনার দিল্লি প্রেস কনফারেন্স নিয়ে একদম তুলকালাম কাণ্ড ঘটেছে, তোলপাড়। আমি শেখ হাসিনা বক্তব্য প্রচার করতে পারবো না, আপনারা জানেন যে বাংলাদেশ সরকারের শক্তিশালী মানুষ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান একদম ক্লিয়ার কাট বলে দিয়েছে আমাদেরকে যে এই সাবধান, শেখ হাসিনা বক্তব্য যে প্রচার করবে তারে কিন্তু সাইজ করে দেওয়া হবে। বক্তব্যের মর্মার্থ এটাই। আমি এই প্রসঙ্গে আলোচনায় যাব, তার আগে অন্য একটা বিষয় আপনাদেরকে একটু বলে নিই। মনের ভেতরে ওই আলাপটা করার জন্য মনের ভেতরে ঝড় উঠছে। আপনারা আজকে দেখেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে একদম মহালঙ্কা কাণ্ড ঘটেছে ঢাকা শহরে। রাষ্ট্রপতির প্রোগ্রাম, সেই প্রোগ্রামে রাষ্ট্রপতি নিজেই হেনস্থার শিকার হয়েছেন, নিজেই বলেছেন। সেখানে গিয়ে এনসিপির সেই জুলাই যোদ্ধারা, বিশিষ্ট যোদ্ধারা, তারা এমন ন্যাক্কারজনক কাজ করেছে, হই হুলস্থুল ভুয়া বার্তা বলে একটা ডকুমেন্টারিকে কেন্দ্র করে, এবং শেষ পর্যন্ত এত হুলস্থুল হয়েছে যে ওই প্রোগ্রামে যারা ফরেন ডিপ্লোমেটরা উপস্থিত ছিলেন, আমি দীনেশ ত্রিবেদীকে চিনতে পেরেছি, আরো 2-1জনকে দেখলাম, এ সহ প্রায় 8-10 জন মানুষ ওই হুলস্থুলের মধ্যে লাইন ধরে রাষ্ট্রপতিকে ফেলে চলে গেল। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন বিক্রমের অনুষ্ঠান, একটা ডকুমেন্টারি নিয়ে ঘটনাটা ঘটেছে। ওই ডকুমেন্টারিতে নাকি জুলাই অভ্যুত্থানের 1 দফার ঘোষক হিসেবে তারেক রহমানের কথা বলা হয়েছে। এনসিপির দাবি হলো যে এই অধিকার আমরা কাউকে দিব না, আমাদের একক জুলাই নিয়ে এমন একটা অবস্থা, জুলাই আমার, জুলাই কার, ও জুলাই তুমি কার, এই নিয়ে বিএনপি, এনসিপি, জামাত সবার মধ্যে একটা কারাগারি অবস্থা। আজকে দেখুন স্বরাষ্ট্রমন্ত্রীও বলছে যে জুলাই আমার এরকম করতে করতে যদি সবাই জুলাই আমার করে, তাহলে জুলাই আর কারো থাকবে না। জুলাই আলটিমেটলি কারোর নাই, এখন এটা হাতছাড়া হয়ে গেছে অনেক আগেই। যাই হোক, সেই ডকুমেন্টারিতে তারেক রহমানকে কেন 1 দফার ঘোষক বলা হলো, এটা একটা দিক। আরেকটা হলো সেখানে সেই আবু সাইদের ছবি ব্যবহার করা হয় নাই। রাষ্ট্রপতি বললো যে আবু সাইদের ছবি যদি জুলাইয়ের কোনো ডকুমেন্টারিতে ইউজ না হয়ে থাকে, তাহলে সেই ডকুমেন্টারি কোনো ডকুমেন্টারি না। সেখান থেকে চলে গেল আরেকটা অনুষ্ঠানে, যেখানে তারেক রহমান উপস্থিত, প্রধানমন্ত্রী তারেক রহমান, সেখানে উপস্থিত করা হলো, মানে জুলাই জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠান। সেইখানে অতিথি ছিল সেই বাংলাদেশের কুখ্যাত এ যাবৎকালের চিহ্নিত কালপিট, অপশাসক, দুঃশাসক, ফেসিবাদী স্বৈরশাসক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক রহমান একদম একরকম হাতে ধরে মঞ্চে বরণ করলেন। হাতে ধরে তিনি শ্রদ্ধা স্নেহের সাথে বা শ্রদ্ধার সাথে তাকে তার পাশের চেয়ারে বসালেন। আমার কাছে একজন দর্শক, আমাদের একজন সম্মানিত প্রবাসী দর্শক, তিনি ফোন করেছিলেন এবং তিনি বললেন যে বিএনপি এই অপশাসক, এই যে কালো হাত, এই কালো হাতের কালিমার ছাপ, ইউনূসের কালিমার ছাপ কেন তার নিজের গায়ে মাখতে গেল? এতদিন তাদেরকে বিএনপিও বলা হতো ইউনূস সরকারের এক্সটেনশন, বাট এখন বিএনপি কি স্বীকারই করে নিচ্ছে যে তারা ইউনূসের এক্সটেনশন? সামনে কি ইউনূসকে রাষ্ট্রপতিও বানাতে পারে? আজকের পর থেকে আলাপ কিন্তু খুবই জমজমাট যে ইউনূসকে রাষ্ট্রপতি বানাবে কিনা। এই হচ্ছে আজকের আক্ষেপ, দুঃখ, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন ধিকৃত মানুষ, বাংলাদেশের মানুষ যাকে এখন থুতু ছাড়া আর কিছু দেয় না, সেই লোকটাকে বিএনপি কেড়ে নিয়ে কি সিগন্যাল দিল? মানে এত সম্মান দিয়ে কি সিগন্যাল দিল? তারা কি ইউনূসের দ্বারা কি তারা ক্ষমতা এসছে? এটা তো কখনোই না। বিএনপি তো তার নিজের যোগ্যতা, নিজের ভোট, নিজের ত্যাগে ক্ষমতায় এসছে। তাহলে ইউনূসকে এত মূল্যায়নের কি হলো? এবার আসেন শেখ হাসিনা বক্তব্য প্রসঙ্গ। সরকারের নিষেধ যে তার বক্তব্য প্রচার করা যাবে না। ইন্টারেস্টিং দিকগুলো হলো, এই শেখ হাসিনা দিল্লি প্রেস কনফারেন্স, ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, তাদের সাথে যে প্রেস কনফারেন্স, সেখানে সজীব ওয়াজেদ জয় বক্তব্য দিয়েছে, আওয়ামী লীগের আরো লোকজন বক্তব্য দিয়েছে। সেই প্রেস কনফারেন্স শেষ হওয়ার সাথে সোশ্যাল মিডিয়া একদম ভাইরাল হওয়ার পথে কয়েকটা স্ক্রিনশট, অসমর্থিত কয়েকটা জায়গা থেকে বিভিন্ন জনের কথা বলা হয়েছে। তবে আমরা কনফার্ম হতে পারছি যে স্ক্রিনশট গুলো, সেগুলো হলো সোহেল তাজ শেখ হাসিনাকে এখন তো মানে পারলে নর্দমায় চুবায় এরকম সমালোচক শেখ হাসিনা সরকারের, এবং শেখ হাসিনা তার দল আওয়ামী লীগের একদম মানে বিশিষ্ট সমালোচক হলেও সোহেল তাজ সেই
অনুষ্ঠান দেখেছে ওয়াচিং সোহেল তাজ আইডি থেকে, তার রিয়েল আইডি থেকে সে শেখ হাসিনা বক্তব্য শুনছিল পুরোটা, ওই অনুষ্ঠান পুরোটা শুনছিল। আরেকজন লোক, সেও ধিকৃত, সে হলো সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। এই জিনিসই পিসও শেখ হাসিনার বক্তব্য শুনেছেন। আমরা অন্য আরো কয়েকজনের কথা দেখি শুনছি, এটা যেহেতু অথেন্টিক্যালি প্রমাণ করা যাচ্ছে না, সেই জন্য আমি আর অন্যদের নাম নিলাম না। কিন্তু এই যে তারা চুপি চুপি দেখেছে সোহেল তাজ, শফিকুল আলম, শুধু তারা দেখেনি, এই অনুষ্ঠান শেষ হতে হতে জানা গেল যে ফেসবুকে কেবল কোটি দর্শক ওই লাইভ অনুষ্ঠানটা দেখে ফেলেছে। তাহলে এবং রয়টার্স নিউজ করেছে, রয়টার্স অলরেডি নিউজ করে দিয়েছে। কেউ কেউ বলছেন এখন যে চুপি চুপি আপনারা যে দেখছেন এই শেখ হাসিনার বক্তব্য, আপনাদের কি অন্যায় হচ্ছে না? আপনাদের কি সরকার জেলে নেবে বা আপনাদের কি বাধা দিবে? আচ্ছা, প্রচার করা যাবে না। ভারতীয় সংবাদ মাধ্যম সহ এই যে ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম, রয়টার্সের মতন পত্রিকা, রয়টার্সের মতো সংবাদ মাধ্যম, এরা প্রচার করেছে। এদের অনলাইন নিউজ সাইটগুলা বাংলাদেশ থেকে দেখা যায় না। তো বাংলাদেশে যারা এগুলো পড়বে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? আসলে এমন একটা গভীর সিচুয়েশন, যে রুমিন ফারহানা বলেছে না, যে কাজটা জাহিদুর রহমানরাই আওয়ামী লীগ সরকারের সময় বলেছে তারেক রহমানকে এই ধরনের পরিস্থিতিতে ফেলে রাখার জন্য, তারেক রহমান বক্তব্য প্রচার করতে দিত না আওয়ামী লীগ সরকার, সেটা ছিল অগণতান্ত্রিক, সেটা ছিল অন্যায়। একই কাজটা জাহিদুর রহমানরা তারা করছেন একই পদ্ধতিতে। তাহলে দুটো অন্যায় তো সমান সমান নাকি? নাকি একটা অন্যায় আর একটা অন্যায় না? জানেন, কিছুক্ষণ আগে জননেত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একটি বিশেষ টিম স্বদেশ প্রত্যাবর্তন পরিকল্পনা নিয়ে ডিপ্লোম্যাটিক ফরেন করেসপন্ডেন্টদের সঙ্গে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার ডিপ্লোম্যাটিক সাংবাদিক গোষ্ঠীর সঙ্গে বিশেষ সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের মতামত ব্যক্ত করেছেন, পরিকল্পনা জানিয়েছেন। কি কি আলোচনা হলো, পুরো বিষয়টা তো ইংলিশে ছিল। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট যেহেতু দেশি বিদেশি অনেক সাংবাদিক ছিল, সেখানে ইংলিশে কথা বলা লাগছে এবং পুরো লাইভ অনুষ্ঠানটা ইংলিশে হয়েছে। অনেক সাধারণ মানুষ আছে, অনেক তৃণমূল কর্মী আছে যারা আমাদের সাপোর্টার, যারা আমাদেরকে অনুসরণ করেন, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, তারা অনেকেই দেখলাম নিচে কমেন্ট করছে যে ভাই ইংলিশ তো অনেকে বোঝে না, এটা বাংলায় কোন, এই টাইপের কিছু কথা বলছে। তো তাদের জন্য মূলত পুরো সংবাদ সম্মেলনের ব্রিফিংটা আমি বাংলায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আসলে মেইনলি পুরো অনুষ্ঠানটা কিন্তু যখন টেলিকাস্ট হয়, শুরুর দিকে আমরা দেখতে পেয়েছি যে সিকিউরিটি অ্যানালিটিক্স, অর্থাৎ হচ্ছে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি অ্যানালিস্ট আমিনুল পলাশ সাহেব, তিনি বাংলাদেশে সাম্প্রতিক সময়ে এই যে শেখ হাসিনার অবর্তমানের বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, এই বিষয়গুলো নিয়ে ব্রিফ করেছেন দক্ষিণ এশিয়ার যে ডিপ্লোম্যাটিক সাংবাদিক গোষ্ঠী আছে তাদের কাছে, এবং তাদেরকে এটা বলেছেন যে সাম্প্রতিক সময়ে এই যে মতিঝিল, তারপর মতিঝিলে যে প্রেসার কুকারের বোম একেবারে ইন্ডিকেট করে, একেবারে আইডেন্টিফাই করে করে প্রত্যেকটা বিষয় ইনসিডেন্ট কিন্তু তিনি তুলে ধরেছেন। তো শেখ হাসিনা না থাকলে শুধু যে বাংলাদেশের ক্ষতি তা কিন্তু না, শেখ হাসিনা না থাকলে পুরো সাউথ এশিয়ার যে একটা ঝুঁকি তৈরি হয়, পুরো সাউথ এশিয়া যে জঙ্গিবাদের একটা অভয়ারণ্য হওয়ার ঝুঁকি থেকে যায়, বিষয়টা তিনি ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ক্লাবের এই সংবাদ সম্মেলনে সামনে নিয়ে আসেন। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে রিজিওনাল সিকিউরিটি কনসার্ন নিয়ে তিনি কিন্তু বিশদ একটা বর্ণনা দেন, এবং পুরো বর্ণনাটা ইংলিশে। অনেকেই আমাদের সাধারণ তৃণমূলের নেতা কর্মীরা যারা বিভিন্ন কমেন্টে বলেছিলেন যে আপনারা ইংলিশ বোঝেন না, বাংলায় বলতে হবে, তাদের জন্য খুব সহজ ভাষায় আমি সারমর্মটুকু বা জিস্ট অংশটুকু আপনাদেরকে ব্রিফ করছি। তো সেই জায়গা থেকে পুরো সংবাদ সম্মেলনে এই যে সাউথ এশিয়ার যে সিকিউরিটি থ্রেট, শেখ হাসিনার অবর্তমানে বা আওয়ামী লীগ এর মতো একটা সাউথ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক দলকে রাজনীতি থেকে আলাদা করে রাখার মাধ্যমে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান কায়েম করার মধ্য দিয়ে যে অস্থিতিশীল পরিস্থিতিটা তৈরি করা হচ্ছে বা যে ক্ষেত্রটা তৈরি করা হচ্ছে, বাংলাদেশকে মৌলবাদের অভয়ারণ্য করা হচ্ছে, তাতে যে পুরো সাউথ এশিয়া ক্ষতিগ্রস্ত হবে, পুরো সাউথ এশিয়া যে নিরাপত্তা ঝুঁকিতে থাকবে, বিষয়টা কিন্তু সেখানে তুলে ধরেছেন। আরেকজন ছিলেন আমাদের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী বা শিক্ষামন্ত্রী নওফেল সাহেব। তিনি বলেছেন যে তারা অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে প্রগতিশীল রাজনীতি চর্চার স্বার্থে
তারা আওয়ামী লীগকে আবার বাংলাদেশে ফেরত নিয়ে যেতে চান এবং এটার জন্য যা যা করা লাগে তিনি সেটা করতে চান। এবং স্পেসিফিকলি তিনি আইডেন্টিফাই করে বলেছেন যে তারা অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে প্রগতিশীল ভাবে কিভাবে কাজ করা যায় সেই বিষয়টিকে তারা গুরুত্ব দেবেন। এবং কিছু কিছু সংবাদ সম্মেলনের মাঝখানে কিছু কিছু ইনসিডেন্টের ব্যাপারে আলোচনা করা হয়েছিল এবং সেটা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাকে যখন সাংবাদিকরা কোশ্চেন করার আগে তিনি যখন ব্রিফিংটা করলেন, সেই ব্রিফিং এ তিনি তার সময়ে জুলাই আন্দোলনের মাধ্যমে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তার সরকারকে যে উৎখাত করা হয়েছে, সেই সরকার উৎখাতের পুরো বর্ণনাটা তিনি দিয়েছেন। ওই বর্ণনায় তিনি উল্লেখ করেন যে ওই সময় যেই ছাত্র গণহত্যার দাবি করা হচ্ছে, যেগুলো অধিকাংশই মিথ্যা ভুয়া, শুধুমাত্র ক্ষমতা দখলের জন্য তাকে ফাঁসানো হচ্ছে এবং তার মতো অনেক সাধারণ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ফাঁসানো হচ্ছে। এই পুরো বিষয়টা তিনি ইংলিশে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট যেই ক্লাবটা আছে সেখানে তিনি বিদেশি সাংবাদিকদের সামনে তুলে ধরেন এবং তিনি একটা জিনিস স্পষ্ট করেন এবং দাবি করেন সেখানে বিদেশি সাংবাদিকদের কাছে যে আপনারা যেই জুলাই গণহত্যার বিচার নিয়ে এত লাফালাফি করেন, তাহলে জুলাই গণহত্যার প্রত্যেকটা হত্যাকাণ্ডের কি সুষ্ঠু তদন্ত হয়েছে? তদন্ত হয়নি। এই যে সুষ্ঠু তদন্তটা, সেটা কিন্তু জননেত্রী শেখ হাসিনা নিজে দাবি করছে। খেয়াল করে দেখেন, যদি কেউ সত্যি সত্যি অপরাধী হতো, সে কি চাইতো যে এইটা ধামাচাপা দিয়ে হোক, মানে সে কি চাইতো এটার সুস্থ তদন্ত হোক? চাইতো না। সে কিন্তু চাইতো উল্টো ধামাচাপা দেওয়ার জন্য। ঠিক ডক্টর ইউনূস যেটা চেয়েছে, ডক্টর ইউনূস কি করছে? ইনডিমনিটি জারি করে কিন্তু জুলাই গণহত্যার প্রথম সারিতে যারা মারা গেছে তাদের কিন্তু বিচার করে নাই। যেমন এই যে সবুজ আলী মারা গেল, ঢাকা কলেজের বিচার হয় নাই। তোফাজ্জল থেকে শুরু করে অনেকেই পরবর্তীতে মবে মারা গেছে, তাদেরও কোনো বিচার হয় নাই। এই যে ডক্টর ইউনূসের ইনডিমনিটি জারি করার ফলে অনেক হত্যার বিচার হয় নাই, এগুলোর যে সুষ্ঠু তদন্ত সেটাও কিন্তু জননেত্রী শেখ হাসিনা দাবি করেছেন। জননেত্রী শেখ হাসিনার কথা ছিল ডিপ্লোম্যাটিক যে করেসপন্ডেন্ট ক্লাব, যে বিদেশি সাংবাদিকদের এই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন যে যদি সত্যি সত্যি তিনি দোষী হয়ে থাকেন তাহলে তিনি শাস্তি নেবেন, কিন্তু বিনা দোষে তিনি তো কোনো শাস্তি নিতে পারেন না। তিনি সরকার থেকে উৎখাত হওয়ার আগে তিনি আবু সাইদের পরিবারকে ডেকে এনে কম্পনসেশন দিয়েছেন এবং আশ্বাস দিয়েছিলেন যে এইটার সুষ্ঠু তদন্ত হবে, কিন্তু সেই সুষ্ঠু তদন্ত হওয়ার আগেই তাকে উৎখাত হতে হলো এবং তাকে নিরাপত্তার স্বার্থে দেশ ত্যাগ করতে হলো। কারণ বাংলাদেশের জঙ্গি অভ্যুত্থানটা ওই সময় ব্যাপক আকারে মাথাচাড়া দিয়ে উঠেছিল। তিনি বারবার একটা কথা ইংলিশে বলছে যে তিনি সব ইস্যুগুলো রিজলভ করার চেষ্টা করেছিলেন পিসফুলি, অর্থাৎ তিনি শান্তিপূর্ণ সমাধান চেয়েছিলেন এবং যে হত্যাকাণ্ডগুলো হয়েছিল জুলাই আন্দোলনের সময় সেগুলোর সুষ্ঠু তদন্তের ব্যাপারে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। কিন্তু ওই সময় যদি ওগুলো সুষ্ঠু তদন্ত হতো তাহলে স্নাইপার রাইফেলের এরা ফাইসা যেত, ডক্টর ইউনূসের মতো যারা হচ্ছে কালপিট এরা ফাইসা যেত, আসিফ নজরুলের মতো কালপিটরা ফাইসা যেত, শফিকুল ইসলামের মতো কালপিটরা ফাইসা যেত। এই জন্য পরবর্তীতে কি হয় যে শেখ হাসিনা সরকার যখন নিরাপত্তার স্বার্থে দেশ ত্যাগ করেন, পরবর্তীতে তো বিচার ব্যবস্থা ভালো হওয়ার কথা এবং এটা সুষ্ঠু তদন্ত হওয়ার কথা, সেই সুষ্ঠু তদন্ত কিন্তু হয় নাই। কেন হয় নাই? এখানে ডক্টর ইউনূস এইটা ধামাচাপা দেওয়ার পিছনে কারণটা কি? এই প্রশ্নটা কিন্তু জননেত্রী শেখ হাসিনা ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে তিনি তুলে ধরেছেন, অর্থাৎ বিদেশি সাংবাদিকদের সামনে কিন্তু তিনি এই প্রশ্নটা তুলে ধরছেন যে আপনারা এত জুলাই আন্দোলনের বিচার 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 করেন, তাহলে আপনারা প্রশ্ন তুলছেন না কেন যে জুলাই আন্দোলনে যারা মারা গেছে তাদের সুষ্ঠু তদন্ত কেন হচ্ছে না? কেন ডক্টর ইউনূস সরকার ইনডেমনিটি আইন জারি করে মানে পুলিশ গণহত্যার বিচার, জুলাই গণহত্যার বিচার আটকে রেখেছিল? পরবর্তীতে আন্দোলনের মাথায় জুলাই গণহত্যার বিচারের নাম কইরা নিরীহ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ফাঁসিয়ে দিয়ে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে মাইনাস করার যে চেষ্টা করা হচ্ছিল, এই বিষয়টা নিয়েও কিন্তু জননেত্রী শেখ হাসিনা বিদেশি সাংবাদিকদের অনেক প্রশ্ন করেন। প্রশ্ন বলতে এই বলিয়ে দেন তিনি এটাও বলেন যে শুধুমাত্র ক্ষমতায় আসার লোভে তাদের টার্গেট কোনো পাবলিককে সার্ভ করা না, তাদের টার্গেট হচ্ছে ক্ষমতাকে জিম্মি করে রাখা এবং তারা সেটাই করছে এবং ক্ষমতাকে জিম্মি করে রাখতে তারা জানা তা করে যাচ্ছে। এবং এর মাঝে সাকিব আল হাসান ছিল, সজীব ওয়াজেদ জয় ছিল, তারাও কিন্তু এই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি কানেক্টেড ছিলেন। তো প্রকৃতপক্ষে একটা ইলেক্টেড গভর্নমেন্ট, যে গভর্নমেন্ট এখন বর্তমানে
বাংলাদেশে আছে যারা মনে করে নিজেদেরকে গণতান্ত্রিক দাবি করে, তারাও তো দিন শেষে একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে এবং একটা পার্টিকুলার জনগোষ্ঠীর সমর্থন প্রাপ্ত রাজনৈতিক দলকে আড়ালে রেখে রাজনীতি করার চেষ্টা করছে বলেও সজীব ওয়াজেদ জয় সহ উপস্থিত সকলে ঐক্যমত্যের ভিত্তিতে এই অভিযোগগুলো বিদেশি সাংবাদিকদের করেন। এর ভিতর প্রশ্ন উত্তর পর্ব কিছু ছিল, যেখানে বিভিন্ন সাংবাদিকরা অনেক সুন্দর সুন্দর কোশ্চেন করেছেন জননেত্রী শেখ হাসিনাকে, যে আপনি যে দেশে ফিরে যাবেন আপনার মৃত্যু ঝুঁকি আছে, আপনাকে তো মেরেও ফেলতে পারে, কিংবা এই যে মিথ্যা মামলায় আপনাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আপনাকে তো ফাঁসিও দিতে পারে। তখন জননেত্রী শেখ হাসিনা কিন্তু ওপেনলি একটা কথা বলেছে এই বিদেশি সাংবাদিকদের, যে এই মৃত্যু ঝুঁকি নিয়ে তিনি কিন্তু ফিরবেন, তিনি কিন্তু এই মৃত্যু ঝুঁকি নিয়েই ফিরবেন, তিনি জানেন তিনি ফিরবেন। তবে তিনি বিদেশি সাংবাদিকদের, আমি না হয় আমার দেশের মানুষের জন্য ফিরাবো, কারণ আমারও বর্তমানে অর্থাৎ শেখ হাসিনার অবর্তমানে সাধারণ নেতা কর্মীদেরকে হ্যারাস করা হচ্ছে, সাধারণ নেতা কর্মীদেরকে হত্যা করা হচ্ছে, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, যেটার কারণে তিনি চান না এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হোক। তিনি চান রাজনৈতিকভাবে এবং গণতান্ত্রিকভাবে সেটাকে মোকাবেলা করতে, সেজন্য তিনি দেশে যাবেন। কিন্তু যে সমস্ত বিদেশি সাংবাদিক যারা আছেন তারাও তো বাংলাদেশের ভালো চায়, তারাও তো আওয়ামী লীগের ফ্রেন্ডলি সম্পর্কের জায়গায় একটা সফট কর্নার রাখে। সেই সফট কর্নারের জায়গা থেকে ওই সমস্ত বিদেশি শক্তিরাও কিন্তু ভবিষ্যতে চাপ যেন অব্যাহত রাখে, এইটার ব্যাপারে কিন্তু শেখ হাসিনা স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। কেন বলছি দিক নির্দেশনা দিয়েছেন? কারণ ওখানে ফরেন জার্নালিস্টরা যারা আছেন, এটা কিন্তু এক্সক্লুসিভ ইন্টারভিউ হয়েছিল, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক্সপ্লেইন করে বাংলাদেশে সেখানে তোমরা গ্রেপ্তার করবা, তোমরা একটা আন্তর্জাতিক চাপ সামাল দিতে কিন্তু তোমাদের খবর হয়ে যাবে। সেই আটটা বেঁধে কিন্তু নেত্রী ফিরছে। তো তারই ধারাবাহিকতার অংশ হিসেবে তিনি কিন্তু ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা তো আমাদের বন্ধু, আপনারা ন্যায় অন্যায় দেখবেন না, আপনারাও ন্যায় অন্যায় দেখেই প্রশ্ন করবেন। তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। মূলত জুলাই আন্দোলন যে মেটিকুলাস একটা ডিজাইন ছিল, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। সব থেকে মজার ব্যাপার কি জানেন? আজকে যে সংবাদ সম্মেলনটা হলো, এই সংবাদ সম্মেলনে তারেক রহমানও দেখলাম যে লাইভ যখন চলছিল ফেসবুকে, তারেক রহমান ওয়াচিং, তারপর লাল বদর, শফিকুল ইসলাম, ডাস্টবিন শফিক ওয়াচিং, তারপর দেখলাম অনেক যারা যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা দাবি করে এই সমস্ত বাটপাররাও কিন্তু এই লাইভ কনফারেন্সে যুক্ত ছিল। শেখ হাসিনা কি বলে একটু শুনি, কারণ ওরা তো জানে সাধারণ বাঙালিরা কিভাবে মুরগি বানাইছে, কিভাবে বোধাই বানাইছে, সেটা তো ওরা জানে। এখন ওরা যখন দেখতেছে যে বিদেশি সাংবাদিকদের সামনে ওদের পোল খুলে যাচ্ছে, কি খুলতেছে না খুলতেছে ওরা সেটা তদারকি করবে না, ওরা কিন্তু সেটা লাইভে এসে তদারকি করতেছে। মাহবুব রশিদ বাংলা থেকে শুরু করে শফিকুর রহমান, যারা যারা লাল বদর ছিল, প্রত্যেকে এই লাইভ কনফারেন্সটা ফেসবুকে দেখেছে এবং প্রত্যেকের স্ক্রিনশট কিন্তু আমরা তুলে রেখেছি। আস্তে 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 এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবে। চান্দু, পাবলিকরে বোকা বানাইছো, সাধারণ মানুষকে বোকা বানাইছো, বিশ্ব রাজনীতিকে তো বোকা বানাতে পারবে না, সে সুযোগ নাই। এবং সেই প্রত্যেকটা বিষয় কিন্তু আইডেন্টিফাই করে 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 নেত্রী বুঝিয়েছে। আরেকটা যে জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছে জননেত্রী শেখ হাসিনা। এই যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসির রায় দেওয়া হলো, সেই শেখ হাসিনাকে দেওয়া ফাঁসির রায়ে যারা যারা অভিযুক্ত, যাদেরকে মার্ডার করার বিনিময়ে এই মামলাটা সংগঠিত হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই ফিরে এসেছে কবরের আযাব সহ্য করতে না পেরে। এই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হয়েছে। তারপর জননেত্রী শেখ হাসিনার নামে 600টার বেশি মামলা করা হয়েছে পুরো বাংলাদেশে। বিচার বিভাগ যদি স্বাধীন থাকে, এক ব্যক্তি 600টা মামলা কিভাবে এট এ টাইম খেতে পারে? একটা মানুষ মারতে 600 জন মানুষ লাগে, বা একটা ছাত্র মারতে 600 জন মানুষ লাগে? তাহলে এই যে মামলাগুলো যে উদ্দেশ্য প্রণোদিত, প্রত্যেকটা মামলার নথি পর্যালোচনা করে সেগুলো ওয়ান বাই ওয়ান যাচাই বাছাই করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক গোষ্ঠীর দ্বারা এবং আন্তর্জাতিক পর্যায়ের সংস্থাগুলোর দ্বারা সুষ্ঠু তদন্তের দাবিও তিনি করেছেন।
ওই যে তোমরা আমি আর মামু সংসদে যাবো, মন চাইলো আইসিটি ইয়াতে একটা লোক বসাই দিলাম জামাতি, আর সে আইসে বিচার করে যাবে, সে সুযোগ নাই। এবার ইন্টারন্যাশনালি যে সাংবাদিক গুলো আছে, ইন্টারন্যাশনালি যে বড় বড় লবিস্ট ফার্ম, আইনি ফার্ম যেগুলো আছে, অর্থাৎ ল ফার্ম যেগুলো আছে, সেগুলো কাজ করবে। অর্থাৎ শেখ হাসিনা দেশে যাবে ঠিক আছে, কিন্তু তুমি দেশে শেখ হাসিনার গায়ে একটা ফুলের টোকা দিবা, তুমি তখন টের পাবা কত ধানে কত চায়। সেভাবেই আন্তর্জাতিক গুটিগুলা গুছিয়ে তারপর আজকে এই সংবাদ সম্মেলনটা করেছেন জননেত্রী শেখ হাসিনা। সুতরাং বুঝতেই পারছেন ফিউচারে নতুন নতুন দৃশ্য আপনারা দেখতে পাবেন, রাজনীতির নতুন মোড় কিন্তু সামনে আসুন। সংবাদ সম্মেলনের জিস্ট অংশটা আপনাদেরকে ব্রিফ করলাম, আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। যারা আজকে হতাশ ছিলেন যে ভাই ইংলিশে বলতেছে সব, আমরা তো ইংলিশ বুঝি কম টপ, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে বিগত সময়ে বাংলাদেশে যা হয়েছে, যে জুলাইয়ের নামে যে প্রতারণা গুলো হয়েছে, বাংলাদেশে সাধারণ মানুষকে জিম্মি করে যে লুটতারাজ ভাঙচুর লুটপাট হয়েছে, একটা রাষ্ট্রকে উন্নয়নশীল রাষ্ট্র থেকে টাইনে নিয়ে এসে দরিদ্র রাষ্ট্রে ধাবিত করছে, এই প্রত্যেকটা বিষয়গুলো ওয়ান বাই ওয়ান সাংবাদিকদের আজকে ব্রিফ করা হয়েছে। শুধু তাই নয়, এগুলোর সাথে যারা যারা মিথ্যা মামলা দিয়েছিলেন বিভিন্ন আওয়ামী লীগের নেতা কর্মীর নামে, জননেত্রী শেখ হাসিনার নামে, আপনারা কি ভাবছেন সে মামলার নথি কি আওয়ামী লীগের কাছে নাই? বিগত 2 বছর আওয়ামী লীগ এগুলো সব এক এক করে সংগ্রহ করছে। সেটার একটা বড় বস্তা বলবো, সেই ফাইলের স্তূপ, সেই ফাইলের স্তূপ কিন্তু জায়গা মতো পৌঁছে গেছে। তো যারা যারা বাদী সেই যে শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দিচ্ছেন, ওরা তো বাস খাবেন। যারা দিল্লি না ঢাকা স্লোগান দিচ্ছেন, যারা জুলাই নিয়ে বেশি লাফালাফি করছেন, ফিউচারে অন্য কোনো দেশের ভিসা পাইতে গেলেও আপনাদের হ্যাপা পোহাইতে হবে। হ্যাপা বোঝেন তো, খেলা বুঝতে হবে তখন আপনাদের। ওই মন চাইলেও বাংলাদেশে থাকবো না, আরেক দেশে যায় কামলা দিয়ে খামো, সে সুযোগও থাকবে না। আপনি এটা 2001 থেকে 2006কে 7কে মনে করিয়ে দেয়, কারণ তখন তারেক রহমান সাহেব একটা কথা বলেছিলেন, কোর্ট আপনারা সন্ধ্যায়ও বিদ্যুৎ চাবেন ঘরে, আবার মলে যাবেন, এইটা সম্ভব না, কেউ দিতে পারবে না, করতে পারবে না, আনকোট। বাংলাদেশের জনসংখ্যা তখন ছিল মাত্র 14 কোটি। বঙ্গবন্ধু কন্যা যখন ক্ষমতা নেন 14 কোটি, এবং এই 14 কোটির মাত্র 47% মানুষ বিদ্যুতের আওতায় ছিল। একটা হচ্ছে শর্ট টার্ম পরিকল্পনা, একটা হচ্ছে লং টার্ম পরিকল্পনা করতে হবে, স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এই পরিকল্পনার মাধ্যমে একটা দেশের অগ্রগতি আসবে। কারণ হচ্ছে যে বিদ্যুৎ এবং জ্বালানির সঙ্গে অর্থনীতির একটা যোগসূত্র আছে। বিদ্যুৎ প্রতিটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দেশে তার বিদ্যুৎকে ডাইভার্সিফাই করা হয়েছে, এবং বঙ্গবন্ধু কন্যা সেই ডাইভার্সিফিকেশন করেছিলেন। আপনার মনে থাকার কথা, এর আগের একটা অনুষ্ঠানে আমি বলেছিলাম যে বঙ্গবন্ধু কন্যা যে পরিকল্পনা ছিল তাতে 2026 সালের ভিতর 5,500 মেগাওয়াট বিদ্যুৎ রিনিউয়েবল এনার্জি গ্রিডে আসার কথা ছিল। সেই পরিকল্পনা, সেই কার্যক্রমটা বন্ধ করে দিয়েছিল এই খুনি ইনুস, মবের জনক ইনুস। তারপরে এই পরিকল্পনার জন্য এইটা আসে না। এখন আমাদের জ্বালানির, আমাদের বিদ্যুতের একটা বড় অংশ আসে আমাদের এই তেল ব্যবহার করা হয়, যা ফার্নেস অয়েল বলে। ফার্নেস অয়েলটা ব্যবহার করা হয় এই বিদ্যুৎ উৎপাদনের জন্য। ফার্নেস অয়েল দিয়ে হিট উৎপাদন করা হয়, হিট থেকে স্টিম আসে, স্টিম থেকে টারবাইন রান করে, তারপরে সেইখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। টারবাইনটা জেনারেটর রান করে, তারপরে বিদ্যুৎ উৎপাদন হয়। আমি ডিটেলে যাচ্ছি না। এখন এই যেহেতু যুদ্ধ, এখন ইরান এবং যুক্তরাষ্ট্র বা যেখানকার বলেন যুদ্ধ, এই যুদ্ধের জন্য তারা এই যুদ্ধের দোহাই দিচ্ছে। এখন আমি একটু কাউন্টার আর্গুমেন্টে যাই। আমাদের পৃথিবীতে, সারা পৃথিবী জুড়ে প্যান্ডেমিক ছিল, 1 নাম্বার। 2 নাম্বার, এর আগে যুদ্ধ ছিল, ইরান যুদ্ধ ছিল, লিবিয়াতে ছিল, তারপরে আপনার মধ্যপ্রাচ্যে অন্য জায়গায় যুদ্ধ, তো তারপরে আপনার ইউক্রেন যুদ্ধ ছিল। তখন যুদ্ধ ছিল, তখন তো আমাদের এই সমস্যা ছিল না, কারণ আমাদের একজন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছিলেন, যার জন্য এই সমস্যাটা আমরা অনুধাবন করে নিই। শি ইজ এ মাস্টার অফ, যে একটা সমস্যার সমাধান করে দিতে পারবেন। সমস্যা আসবে, কিন্তু এই সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হবে সেইগুলি উনি জানতেন। আমাদের একজন বিদ্যুৎ উপদেষ্টা ছিলেন তৌফিক ইলাহি, ভদ্রলোকের কথা না বললেই নয়। বীর মুক্তিযোদ্ধা, এই
মেহেরপুরে তখন উনি এসডিও ছিলেন, উনি সিএসপি অফিসার ছিলেন, সচিব ছিলেন, পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যার বিদ্যুৎ উপদেষ্টা ছিলেন। ওনার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা বিদ্যুৎ ক্ষেত্রে যে সাফল্য দিয়েছেন, সেই সাফল্য ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। 4,000 না 4,500 মেগাওয়াট থেকে 35,000 মেগাওয়াটে নিয়ে গেছেন। আবার অনেকে, এবং এই যে আপনি কোল প্ল্যান্ট আছে, কোল প্ল্যান্ট করা হয়েছে, আপনার কোলের তো যোগান দিতে হবে, এই যোগানটা দিতেন বিদ্যুৎ মন্ত্রণালয়, এই ফার্নেস অয়েলটা দিতেন বিদ্যুৎ মন্ত্রণালয়। এখন কোত্থেকে আনবেন সেই দায়িত্বটা সরকারের। সরকার ব্যর্থ এই ব্যাপারে, যার জন্য মানুষের এই হাহাকারগুলি দেখছেন। সরকার এই, আমি কথা বলেছি প্রাইভেট সেক্টরে যে সব পাওয়ার প্ল্যান্টগুলি রান করা হয়, তারা বলছে সরকার এইগুলি দিতে ব্যর্থ হচ্ছে, যার জন্য তাদের অনেক পাওয়ার প্ল্যান্ট রান করতে পারছে না। তেমনি একইভাবে গ্যাসের সমস্যা, আপনার মনে থাকার কথা 2001 থেকে 2006 পর্যন্ত এই বিএনপি জামাত জোটই ক্ষমতায় ছিল। তখন এদের বেগম জিয়ার যিনি জ্বালানি উপদেষ্টা ছিলেন, এই প্রথম আলোর আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায়, তখন তিনি একটা গোলামি চুক্তি করেছিলেন ইন্ডিয়ার সঙ্গে, যে টাটাকে 20 বছরের নিরবচ্ছিন্ন গ্যাস দেবেন। বঙ্গবন্ধু কন্যা তখন জনগণকে নিয়ে মাঠে নেমেছিলেন, বলছিলেন আগে 50 বছরের রিজার্ভ রাখতে হবে এবং জনগণের অধিকার নিশ্চিত করতে হবে, তারপরে আপনি জ্বালানি দিতে পারবেন। যার জন্য এই সরকার ব্যর্থ। এবং মাহমুদুর রহমান অনেক কথা বলছে, মাহমুদুর রহমানের মতো গোলামি চুক্তি বাংলাদেশের ইতিহাসে এবং বিএনপি জামাতের মতো গোলামি চুক্তি আর কেউ করে নাই। আমি প্রমাণ সহ দেখাই দিব। 80 সালে ইন্দিরা এবং জিয়া গোলামি চুক্তি হয়েছে, এরপরে মাহমুদুর মিটিং করেছে, কিন্তু কোনোদিন এই পর্যন্ত তারা ফারাক্কার পানির ব্যাপারে কথা বলেনি, তিস্তার ব্যাপারে কথা বলেনি, কোনোদিন, কখনো না, দেখাতে পারবেন না। সুতরাং তারা সব সারা জীবন একটা গোলামি চুক্তি করে। সুতরাং এই সরকারের যেমন পরিকল্পনায় ব্যর্থ, তারা আপনার যে দুর্যোগ মোকাবেলায়ও ব্যর্থ, সেটার প্রমাণ। যার জন্য এখন এই আমার প্ল্যান্ট আছে, কিন্তু আপনি যে ফিউলটা, যে ফার্নেস অয়েলটা সাপ্লাই দেওয়া দরকার সেটা দিতে পারছেন না, আপনি কোল আমদানি করতে পারছেন না, আপনি যেখান থেকে আনলে কম দামে পাবেন সেটা পাচ্ছেন না। সে আপনার আমাদের সঙ্গে দীর্ঘমেয়াদী একটা এলএনজি চুক্তি ছিল কাতারের সঙ্গে, সেখান থেকে কম দামে কিনতে পারতাম, সেটা আমরা না আনে আমরা অন্য জায়গা থেকে আনছি। আপনি যদি এখন কানাডা থেকে আনেন অন্য জায়গা, সেখান থেকে দাম বেশি পড়বে। 1 নাম্বার দাম বেশি পড়বে, 2 নাম্বার ক্যারিং কস্ট বেশি পড়বে। তার মানে আপনার জনগণের কাছে পৌঁছাতে অনেক সময় লাগবে। আপনি দেখেন এই সরকার কি করেছে, আপনার অনেকেই বলে, আমি একটু প্রসঙ্গ ছেড়ে যাচ্ছি, আপনার প্রসঙ্গে আসবো, কিন্তু একটা জিনিস দেখেন, বলা হয় বঙ্গবন্ধু কন্যা নাকি বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিছে, তাই তো? সেই দাবি তো শুনেন। আমি একটু কাউন্টার আর্গুমেন্ট দেই, আপনারা যারা দেখবেন এবং দেখবেন তারা একবার মিলিয়ে নেবেন। বঙ্গবন্ধু কন্যাই একমাত্র যিনি ইন্ডিয়া এবং মায়ানমারকে কোর্টে নিয়ে গেছিলেন, যার মাধ্যমে বাংলাদেশের সমুদ্রের আয়তন বেড়েছে 1,18,843 বর্গ কিলোমিটার, যে সমুদ্রে গর্ভে পৃথিবীর 40% ন্যাচারাল রিসোর্স আছে। 1 নাম্বার। 2 নাম্বার, 2015 সালে, আমি আবার কারেক্ট করি, 2015 সালে বঙ্গবন্ধু কন্যা এই আরেকটা বিজয় করেন, যেটা ছিটমহল নিয়ে আমাদের সমস্যা ছিল। সেই ছিটমহলের মাধ্যমে বাংলাদেশের আয়তন আরো বেড়েছে 17,160 বর্গ একর জমি বাংলাদেশের ভেতরে আসে, যে কারণে ইন্ডিয়ার কনস্টিটিউশন পরিবর্তন করতে হয়েছে, কারণ তাদের আয়তন কমে গেছে 2 দিকে। তাহলে বাংলাদেশকে বিক্রি করলো কে? বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র পরিণত করলো কে? বাংলাদেশের তলাবিহীন ঝুড়িতে পরিণত করলো কে? বঙ্গবন্ধু কন্যা অলয়ে জনগণের স্বার্থ দেখেছে, বাংলাদেশের মানুষের স্বার্থ দেখেছে এবং দেশকে ভালোবেসেছে, যার জন্য তাকে ফ্যাসিস্ট বলেছে। দেখেন, এই তেল, গ্যাস, বিদ্যুৎ নিয়ে বারবার বাংলাদেশে, আপনার মনে আছে থাকার কথা, 2001 থেকে 2000 আন্দোলন হয়েছে, সেখানে কৃষকরা সারের দাবিতে আন্দোলন, সেখানে গুলি করে 50 জনকে হত্যা করেছিল মানুষ। বিদ্যুতের দাবিতে এর আগে আন্দোলন হয়েছে,
কিন্তু এই মুচলেকা শুধু খাম্বা বসাইছে। আপনি যদি বিদ্যুৎ উৎপাদন না বাড়ান, খাম্বা বসায় কি হবে? আপনার এখন বর্তমানে বাংলাদেশে এই যে পিক ডিমান্ড হচ্ছে প্রায় 20 থেকে 22,000 মেগাওয়াট। বাংলাদেশে যেটা আছে সেটা দিয়ে বাইরে থেকে ইম্পোর্ট করার কথা না, কারণ আপনার রিজার্ভ রাখতে হবে। রিজার্ভ না রাখলে কি হবে, যেটা যদি কোনো একটা প্ল্যান্ট ট্রিপ করে আপনার তো ওইখান থেকে কম্পেনসেট করতে হবে। সুতরাং রিজার্ভ অলওয়েজ থাকতে হবে। আপনার যেটা দরকার তার চেয়ে 30% বেশি থাকতে হবে, নাহলে আপনি জনগণের চাহিদা মেটাতে পারবেন। তারপরে আমাদের দেশ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছিল। ইন্ডাস্ট্রি যত বাড়তে থাকবে তার মানে কি, ইন্ডাস্ট্রি বাড়বে, আনএমপ্লয়মেন্ট কমবে, জিডিপি বাড়তে থাকবে। সেই জিনিসটা, সেই ভিশন এবং মিশন বঙ্গবন্ধু কন্যার ছিল, যার জন্য উনি ভিশন 2020 দিয়েছিলেন, 2041 দিয়েছেন, তাই না? এইগুলি তো বুঝতে হবে যে আপনার বিদ্যুৎ ছাড়া দেশটা অন্ধকার হয়ে যাবে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। আপনার আমাদের একটাই বড় জনগোষ্ঠী যারা কিনা এই ফ্রিল্যান্সিং করে, এখন তারা যদি সঠিক সময় বিদ্যুৎ না থাকে, বিদ্যুৎ না থাকলে ইন্টারনেটও থাকবে, ইন্টারনেট না থাকলে কি হবে, তারা সময় মতো তাদের ডেলিভারিটা দিতে পারবে না। যে তাদের হয়তো যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা না দিতে পারলে কি হবে? আপনাকে যদি একটু ইন্টারাপ্ট করি, এইটা পরিকল্পনার অভাব, দূরদর্শিতার অভাব, এই সব মিলিয়ে একটা ব্যর্থ সরকার, যার জন্য আপনি এই জিনিসগুলি দেখছেন। এর বাইরে আমি আর কোনো কিছু দেখছি না। যে আমি একটু থামাতে চাই, যদি এই আমি আপনাকে যদি একটু জিজ্ঞেস করি যে আপনি যেগুলো বললেন যে আওয়ামী লীগ সরকারের যে পরিকল্পনা এবং তাদের যে এই বিদ্যুতের ক্ষেত্রে, জ্বালানির ক্ষেত্রে যে সফলতা, এবং তারা একদম গ্রাম পর্যায়ে বা তারা যেভাবে বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হয়েছিল, সেটা তো সেই স্ট্রাকচারটা তো আছে। তাহলে স্ট্রাকচারটা যদি থাকে, এখন যে জ্বালানি মন্ত্রী টুকু, এইটুকু তো এর আগের বারেও তার সময় মানুষ মারা গেছে, তো তার তো সেই অভিজ্ঞতা থাকার কথা, তিক্ত অভিজ্ঞতা থাকার কথা, এবং গত 15-16 বছরে তিনি দেখেছেন, সেখান থেকেও তো তার অর্জন করার কথা যে না, আগের ভুলটা তিনি আর এবার করবেন না। তো আপনার কি মনে হয়, প্রথমত সরকার কেন এই টুকুকে আবারও একই মন্ত্রণালয়ে দিলেন, যার কারণে আগের বিএনপি সরকার ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েছিল, এবং তার বিপর্যয়ের কারণে এই জ্বালানি মন্ত্রী এবার তিনি কেন সেই দায়িত্বে আবার গেলেন, সেটিও প্রশ্ন। যে তিনি, তার নিজেরও তো অভিজ্ঞতা হলো, তো তিনিও কেন গেলেন, সরকারও বা তাকে কেন দিলেন? আর তিনি যখন গেলেনই, তিনি সেই অভিজ্ঞতা কাজে কেন লাগাতে পারছেন না, এবার কেন ব্যর্থ হচ্ছেন এই 5 মাসের মাথায়? আপনাকে ধন্যবাদ। আসলে সব দিকেই সরকার ব্যর্থ। আপনি শুধু মাত্র বিদ্যুৎ দেখছেন, শিক্ষা ব্যবস্থা দেখেন, শিক্ষা ব্যবস্থা কি হলো? শিক্ষামন্ত্রী কি পদত্যাগ করেছে এখন পর্যন্ত? শিক্ষামন্ত্রীর পদত্যাগ করার কথা না। স্বাস্থ্য খাত দেখেন, স্বাস্থ্য যেটা আপনি সবগুলোই আসেন, এক এক করে আমি আসি। শিক্ষা খাতে দেখেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। এই মিলন শিক্ষা প্রতিমন্ত্রী ছিল না? একজন ট্যাক্সি ড্রাইভারকে যদি আপনি শিক্ষামন্ত্রী করেন, তার একটা ডক্টরের ডিগ্রি লাগাই দিলেই কি সবকিছু? আর এই যে জিনিসটা মানুষের, এই আমার বাংলাদেশের জনগণকে এইটার বাইরে বেরোতে হবে। 1 নাম্বার, আপনি দেখেন ইলন মাস্ক আছে পিএইচডি অর্ণ? পিএইচডি আছে? নাই। গুগল যারা আবিষ্কার করছিল তাদের পিএইচডি আছে? নাই। ওয়ারেন বাফেট পিএইচডি আছে? নাই। আপনার মাইকেল ব্লুমবার্গ পিএইচডি আছে? নাই। আপনার বিল গেটস পিএইচডি আছে? নাই। আর কার নাম বলবো বলেন? সবার নাম বলতে পারি। স্টিভ জব পিএইচডি আছে, অ্যাপলের যে আবিষ্কার করছে। পিএইচডি থাকলেই সবকিছু হয় না। পিএইচডি তখন এই দেশে, পাশ্চাত্যের দেশে পিএইচডি তারাই করে যারা একাডেমিতে যাবে এবং রিসার্চ করবে। আমি পিএইচডি থেকে ছোট করছি না, কিন্তু এই জিনিসটা বুঝতে হবে, পিএইচডি তাদেরই দরকার যারা একাডেমিয়াতে যাবে অথবা রিসার্চে যাবে। অন্য কারোর পিএইচডি, কিন্তু পিএইচডি কোনো ইনভেনশনে, তারা রিসার্চ করতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু ইনভেনশন কম করেছে। টেকনোলজি সেক্টরে যত ইনভেনশন দেখেন, একজনেরও পিএইচডি নেই রে ভাই। জেফ বেজেল, যিনি অ্যামাজনের সিইও, তার পিএইচডি আছে? নেই তো। সুতরাং আপনি যদি এই বারবার এই জিনিস নিয়ে আসেন যে এই যে সমস্যাগুলি দেখেন,
এখন যেটা বলছিলাম যে শিক্ষামন্ত্রী তার একটা পিএইচডি লাগাই দিয়ে কোত্থেকে একটা পিএইচডি লাগাই দিল, ও ডক্টর এহসানুল হক মিলন। আরে ডাক্তার দিয়ে আমি কি করব? তার যদি পরিকল্পনা না থাকে, তার যদি মেধা না থাকে, তার যদি এই ব্যাপারে দক্ষতা না থাকে, সেই রকম মন্ত্রী দিয়ে আমার দরকার কি? সুতরাং সেই জায়গায় ব্যর্থ। আসেন স্বাস্থ্যমন্ত্রী, একই অবস্থা। যে দেশে 1000-এর উপরে শিশু টিকার অভাবে মারা গেল, একটা ন্যাশনাল ডিজাস্টার হলো, সেই দেশের শিক্ষামন্ত্রী আবার এর আগে যিনি ছিলেন এই মবের জনক খুনি ইউনূসের নূরজাহান বান্ধবী নূরজাহান, তাকেও বিচারের আওতায় আনা হলো না কেন? গেল সেইটা। আপনি আর এক মন্ত্রী ফরহাদ, সে নুড ছবি নিজের ভাইরাল করলো, তা তাদের কথা কি বলবেন? তাদের সবই তো ব্যর্থ। সুতরাং ব্যর্থ। এই সরকারে জ্বালানি মন্ত্রী করেছেন, জ্বালানি মন্ত্রী করলে হবে না, সরকারের টাকা দিয়ে। দেখেন সরকারের বাজেট বেড়েছে 510 কোটি টাকা, তাই তো এই বছর বাজেট। আগে বঙ্গবন্ধু কন্যার সময় ছিল বাজেট ছিল 450 কোটি টাকা, তাই তো? এই 450 কোটি টাকার ভেতরে উনি মেগা প্রজেক্ট করেছে। এরা 550 কোটিতে গেল, তাহলে এদের মেগা একটা প্রজেক্ট হয় না কেন? তাহলে টাকা চুরি কোথায় হয়? আপনার ঋণ ছিল 2 লক্ষ কোটি টাকা, সেইখান থেকে 23 লক্ষ কোটি টাকা আসলো। চুরি কোথায় হলো রে ভাই? চুরি তো এই সরকার। ইনুস 2 লক্ষ কোটি থেকে 21 লক্ষ কোটি টাকাতে নিল, তার মানে 19 লক্ষ কোটি টাকা এক্সট্রা। কোনো প্রজেক্ট করলে না, এই টাকা কোথায় গেল? লোনের পরিমাণ বাড়লো, এই সরকারের 6 মাসে আরো 2 লক্ষ কোটি টাকা বাড়লো, তাহলে কোনো প্রজেক্ট হয় না কেন? তার মানে এই টাকাটা চুরি হচ্ছে। এই সরকার চুরি করছে, তারেক রহমান চুরি করছে, তার মন্ত্রী পরিষদ, তার দল পুরো চুরি করছে, তার সঙ্গে জামাত আছে, এনসিপি আছে, এরা সব একাকার হয়ে এই চুরিটা করছে, যার জন্য দেশের কোনো উন্নয়ন হচ্ছে না, যার জন্য দেশের যে পরিকল্পনা যেটা করার কথা ছিল সেটা হচ্ছে না। আমি একটা কথা, তো সব খাতেই হচ্ছে, কিন্তু আমরা যদি বিদ্যুৎ আর জ্বালানি দেখেন বিদ্যুৎ এখন ওই যেটা বলছিলাম যে আপনার আনা দরকার যেখান থেকে যে দিতে পারবে আপনাকে, আপনার এখন যাওয়া দরকার যে আপনার তেল আমদানি করতে করবেন। আপনার এইদার রাশিয়ার কাছে যান, অথবা ইরানের কাছে যান, অথবা অন্য কোথাও যান যেখান থেকে তেল আপনি সস্তায় আনতে পারবেন। এখন যদি আপনি কোনো মুচলেকা দিয়ে থাকেন যে না আপনি তেল আনতে গেলে তাদের পারমিশন লাগবে বা তেল কিনতে পারবেন না, তখন তো আপনার সমস্যা হবে। আপনি তো আগে মুচলেকা দিচ্ছেন যে না আমি পার্সন এর কাছ থেকে ছাড়া বা আব্দুলের কাছ থেকে ছাড়া আমি তেল কিনতে পারবো না। তাহলে আপনি বিপদে পড়ছেন, আপনি বিপদ তো নিজে ডেকে আনছেন, কারণ আপনি ক্ষমতায় যাওয়ার জন্য মুচলেকা দিচ্ছেন, সেই ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতায় থাকছেন, যার জন্য মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ আপনি সমস্যার সমাধান করতে পারবেন না, তো কারণ আপনার তো মুচলেকা দেওয়া যে আপনি ওইখান ছাড়া কিনতে পারবেন না। এখন ওখান থেকে তারা তো তেল রপ্তানি করে না। তারা কি তেল রপ্তানি করে যাদের সঙ্গে মুচলেকা দিছেন? তারা তো তেল আমদানি করে অন্য দেশ থেকে, তাদের রিজার্ভ অনেক আছে। এখন আপনার যদি এটা করতে হয় তাহলে সৌদি থেকে আনতে হবে, অথবা ইরান থেকে আনতে হবে, অথবা রাশিয়া থেকে, অথবা ইন্ডিয়া থেকে কিছুদিন আগে তেল আসছে না, যদি পাইপটা বঙ্গবন্ধু কন্যা না বসে। সুতরাং এই পরিকল্পনা যেমন একটা দরকার, তেমন দরকার যে আপনার কোত্থেকে আনবেন সেই সোর্স, মাল্টি সোর্সে যেতে হবে। আপনি একটা সোর্সের উপর নির্ভরশীল হলে এইরকম যুদ্ধ থাকবে, এইরকম ন্যাচারাল ডিজাস্টার থাকবে, সবই থাকবে। সোর্স তার মানে কি, সোর্সটা আপনার মাল্টি সোর্স হতে হবে। যে আপনার ধরেন আপনার বাসায় বিদ্যুৎ আছে, বিদ্যুৎ গ্রিডের সঙ্গে কানেকশন আছে, আপনার বিদ্যুৎ কন্টিনিউয়াসলি আসছে। এখন কোনো কারণে যদি ঝড় হয়, বিদ্যুৎ যদি কেটে যায়, আপনার যদি একটা ব্যাকআপ জেনারেটর থাকে, ওই জেনারেটরটা কিক অন হবে, তাই না? তখন আপনি কখনো বিদ্যুৎবিহীন থাকবেন না, তাই তো? আপনি দেখেন ঢাকা শহরে বড় বড় বিল্ডিং গুলোকে নিজস্ব জেনারেটর আছে না? যে কিছু আইটেম, কিছু ঘরের একটা ফ্যান, কয়েকটা লাইট চলে না? সেটা কি একটা পরিকল্পনা না? তার মানে আপনার বিদ্যুৎ যদি না থাকে, সরকার গ্রিড থেকে যদি বিদ্যুৎ আসতে না পারে, তখন আপনি ওই ব্যাকআপ জেনারেটরটা স্টার্ট দেন, তাই তো? এখন যদি আপনি একমাত্র ইন্ডিয়া বা একমাত্র পাকিস্তান অথবা একমাত্র বার্মা, একমাত্র চায়নার উপরে নির্ভরশীল হন, একমাত্র চায়নার উপর নির্ভরশীল হয়ে আপনি কি বিদ্যুতের জ্বালানি সমস্যার সমাধান করতে পারবেন? পারবেন না। তার মানে আপনাকে বিভিন্ন সোর্সে যেতে হবে। তার মানে কি, আপনাকে
অন্য অন্য দেশে যারা এই ফার্নেস অয়েল সাপ্লাইয়ার আছে, অন্য অন্য সাপ্লাই, তাদের সবার কাছে যেতে হবে যে দেখো আমার এইটা দরকার, আমার বিদ্যুৎ দরকার, সুতরাং এদের কাছে যেতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার, আপনার এলএনজি যেসব জায়গা থেকে আমদানি করলে সস্তায় পাবেন অথবা কুইক আনতে পারবেন, সেই সব দেশের কাছে যেতে হবে। আপনি একটা সোর্সে কেন আছেন? আপনি মাল্টি সোর্সে কেন যাচ্ছেন না? তার মানে দেয়ার ইজ এইটা একটা বড় সমস্যা আমাদের। এই সমস্যাটার উত্তরণের জন্য একমাত্র বঙ্গবন্ধু কন্যায় এটা উত্তরণ ঘটাতে পারে বাংলাদেশে। বিএনপি এছাড়া পারবে না বিএনপি কখনোই। আমি তো বলে দিছি, আগামী 100 বছরে বাংলাদেশের রাজনীতিতে এমন কাউকে আমি দেখি না যে বঙ্গবন্ধু কন্যার যে উন্নয়নের রোল মডেল বা যে পরিমাণ উন্নয়ন করে দিয়ে গেছেন এর সমকক্ষ কি এর 1 পরিমাণ করতে পারবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। মন্ত্রীরা কেন বলছে যে এই যে এখন যে ঘাটতি সেটা মূলত আওয়ামী লীগের কারণেই? শুনে, আওয়ামী লীগ তো 2 বছর ক্ষমতায় নেই। বঙ্গবন্ধু কন্যা আপনাকে এর আগে বলেছিলাম একটা অনুষ্ঠানে যে একটা স্টোরেজ করেছিলেন মহেশখালীতে, যেটার ভিতরে প্রচুর সেখানে 6 মাসের রিজার্ভ রাখা যায়। সেইটা তো অলরেডি খেয়ে ফেলছে। বঙ্গবন্ধু কন্যা জানতেন বাংলাদেশে যদি কোনো একটা দুর্ভিক্ষ হয়, যার জন্য 2 বছরের খাদ্যশস্য মজুত রেখেছিলেন, যেটা এখন তারা ব্যবহার করছে, তাহলে শেখ হাসিনা তো মাল্টি সোর্সে গিয়েছিলেন যে না আমরা শুধুমাত্র কোলের উপর নির্ভরশীল করব না, আমরা শুধু ফার্নেস অয়েলের উপর নির্ভরশীল হব না, আমরা শুধু রিনিউয়েবল এনার্জি সোর্সের উপর যেমন সোলার, উইন্ড, জিওথার্মাল, এটার উপর আমরা মাল্টি ইয়াতে যাবো, আমরা নিউক্লিয়ার যার জন্য আসে। তো নিউক্লিয়ার প্ল্যান্ট তো কমপ্লিট হয়ে গেছে, আপনার মনে আছে ফিউলিং শুরু হওয়ার ছিল অনেক আগে, তাই সেটা কেন স্টার্ট দেন? 2400 মেগাওয়াট। কার নির্দেশে এখন পর্যন্ত সেটা গ্রিডে যায় না? তাহলে তো 2400 মেগাওয়াট গ্রিডে আসে, কেন 2400 মেগাওয়াট গ্রিডে আসে না? গ্যাসের সংকটটা এত, গ্যাসের সংকট কারণ আপনি যদি ওই যে বললাম যে এখন গ্যাস যারা এক্সপোর্ট করে, যারা এক্সপোর্ট করে তারা হচ্ছে মিডল ইস্টের সব দেশগুলি, তারপরে আপনার ইউএস, কানাডা, সব দেশগুলি। আপনি ওই যে বললাম যে মুচলেকা দিয়েছেন যে আপনি একটা সোর্স ছাড়া অন্য কারোর কাছে কিনতে পারবেন না, এবং সেখান থেকে আনতে গেলে সময় লাগবে, দাম বেশি। আপনি আপনি দেখেন এর ভিতরে দাম কত বাড়িয়েছে, এবং সেই আনবে যে সেইটা আনার জন্য যে পরিকল্পনা দরকার সেটা তো করতে পারে না। মাঝখানে শুনেছিলেন যে তারা গেছে পারমিশন নিতে, পারমিশন দেওয়ার পরে বলছে 40, তারপরে রাশিয়ার কাছে গেছে, রাশিয়া গেছে তাদের এইগুলো সব প্রসেস করতে 40 দিনের বেশি সময় লাগবে, এদিকে বলছে 40 দিনের বেশি সময় দিবে না। তাহলে আপনি কিরকম পারমিশন নিলেন বলেন তো আমাকে। শুধু এইগুলি আপনার বুঝতে হবে যে এইগুলি সরকার আসলে যদি চাইতো, আমি যদি আমার পাম অয়েল, ধরেন পাম অয়েল, এই পাম অয়েলটা উৎপাদন করে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া, এখন যদি আমি পাম অয়েল কানাডা থেকে কিনতে চাই, সেটা কি আমি কম দামে কিনতে পারবো? বা তারা কি আমাকে সহসা দিতে পারবে না। আমার যেতে হবে এমন কোনো জায়গায় যেখান থেকে আমি কম দামে, কম খরচে, ক্যারিং কস্টে, এবং যেসব দেশ আমাকে দ্রুত দিতে পারবে সেই সব দেশের কাছে আমি যাব। সেইটা ইন্ডিয়া হোক, আর সেটা মায়ানমারই হোক, সেটা চায়নাই হোক, আর যেখানেই হোক। আর যদি আমি না পারি তাহলে জনগণকে বেশি দামে। আপনি দেখেন এর ভেতরে সরকার কয়বার জিনিসপত্রের দাম বাড়িয়েছে বলেন তো? জিনিসপত্রের দাম বাড়িয়েছে না এর ভেতরে? আপনি একটু চিত্র দেই যে এই 100 দিনে, গত 100 দিনে বিএনপির অর্জন কি হয়েছে। ছোট করে দে। খুন হয়েছে 1084টি, ধর্ষণ 500-র মতো ধর্ষণ হয়েছে, তারপরে আপনার হামলা সংশ্লিষ্ট মৃত্যু হয়েছে 630টি বেশি, গ্যাসের দাম বেড়েছে, তারপরে গ্যাসের দাম বেড়েছে, গ্যাসের সিলিন্ডারের দাম বেড়েছে প্রায় এখন 2000 টাকার উপরে, যেটা ছিল হচ্ছে 800 কত টাকা। তারপরে বিদ্যুতের দাম বেড়েছে, অকটেনের দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে, কেরোসিনের দাম বেড়েছে, আর বিদ্যুতের দাম তো বেড়েছেই। তাহলে আপনি এই সরকারে তাদের যে হাওয়া ভবন ছিল সেই হাওয়া ভবন চলছে। আপনি আপনার নিজস্ব যে গ্যাস ছিল, যখন গ্যাসের দেখবেন বিভিন্ন সময়
1991 থেকে 96 পর্যন্ত বিএনপি ছিল, তখন একটা চুক্তি করেছিল যে বিভিন্ন শেল গ্যাসের সঙ্গে বিভিন্ন গ্যাস উত্তোলনের জন্য, গ্যাস উত্তোলন, সেই চুক্তিতে যে আপনি যে নলেজ ট্রান্সফার হবে, যে আপনি যে ইন্ডিপেন্ডেন্ট হবেন, সেই সব ব্যাপারগুলি নজরদারি করা হয়নি, যার জন্য কি এখনো আপনি পরনির্ভরশীল। আপনার নিজের দেশের গ্যাস উত্তোলন করবে, আপনি পরনির্ভরশীল হবেন। এখনো এই গভীর সমুদ্রে যে তেল উত্তোলন করতে চাচ্ছে, যার জন্য টেন্ডার আহ্বান করা হচ্ছে, এই টেন্ডারের দরপত্র যে যে কন্ডিশন গুলো সেটা শিথিল করে দেওয়া হচ্ছে, 1 নাম্বার। 2 নাম্বার, এর ফলে গভীর সমুদ্রে আমাদের ইকোসিস্টেম পরিবর্তন হবে, আমাদের টেম্পারেচার চেঞ্জ হবে, এতে আমাদের সমুদ্রের যে মাছগুলি, যে বিশেষ করে ইলিশ মাছ আমাদের দিকে আসতো 80%, অন্যদিকে ইন্ডিয়া এবং মায়ানমারের দিকে 20% মাছ যেত। যখন টেম্পারেচার এবং ইকোসিস্টেম চেঞ্জ হবে তখন এটা রিভার্স হয়ে যাবে। এবং আমি দেখেছি যে এই যে টেন্ডারগুলি আহ্বান করা হচ্ছে এবং তার ভিতরে বলা হয়েছে যারা এই 1 নাম্বার তারা টেকনোলজি ট্রান্সফার করবে না, তার মানে আপনি সারা জীবন পরনির্ভরশীল থাকবেন। 2 নাম্বার, আপনার তারা 60% নিয়ে চলে যাবে। 2 নাম্বার হচ্ছে যে আপনি টেকনোলজি ট্রান্সফার না হলে কি হবে, যে আপনার একটা জনগোষ্ঠী গড়ে উঠবে না, আপনার বেকার সমস্যার সমাধান হবে না। বঙ্গবন্ধুকে নিয়ে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করেছে, তার প্রথম ছিল যে নলেজ ট্রান্সফার হবে, যাতে আমরা পরবর্তীতে নিজস্ব প্রযুক্তিতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করতে পারি। আপনার যখন মেট্রো রেল করা হয়েছে তখন একই অবস্থা করা হয়েছে, যার জন্য মনে হয় সাময়িক দৃষ্টিতে মনে হয় খরচ বোধহয় একটু, কিন্তু আপনি একটা হিউজ জনগোষ্ঠীকে এই ব্যাপারে টেকনোলজি সেক্টরে আপনার এক্সপার্ট বানাচ্ছেন, যে আপনার ভবিষ্যতে অন্যের পরে নির্ভরশীল হবে, কিন্তু এই সরকার সেই দিকে নজর দিচ্ছে না, যার জন্য এই অবস্থাগুলি হচ্ছে। আপনি সরকার, আপনি কিনতে পাচ্ছেন না, আপনি ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, আপনার পরিকল্পনার অভাব। আপনাকে আরো একটা ছোট্ট একটা গল্প বলে শেষ করে দেই। এটা 1998-99 দিকের ঘটনা। পাকিস্তানের একটা টেলিভিশন অনুষ্ঠানে, ওখানে এক সিএসপি অফিসার ছিলেন, উনি বাংলাদেশ সফর, এবং ওখানে কিছু সাংবাদিকও ছিলেন। তো উনি বাংলাদেশ সফর করেছিলেন 98-99 সালের দিকে। তো উনি বাংলাদেশে আসার পরে ওনার যে ব্যাচমেট ছিল তারা তখন সচিব, তাকে কল করছেন যে এরকম তোমার সঙ্গে আমি দেখা করতে চাই। তো বলছেন যে ওই সচিবকে কল করা, বলছে যে আমি তোমার সঙ্গে কালকে দেখা করতে চাই, তুমি আমার সময় দিতে। বলছে আমি তোমাকে, এটা ছিল শনিবার, বলছে আমি তোমাকে বৃহস্পতিবার আগে সময় দিতে পারবো না। বলছে কেন? বলছে দেখো, আমাদের প্ল্যানিং কমিশনের মিটিং শুরু হবে কালকে সকালবেলা, এবং কবে শেষ হবে, কখন শেষ হবে এবং কবে শেষ হবে এটা আমরা জানি না, তবে বৃহস্পতিবারের ভেতরে সম্ভাবনা আছে, সুতরাং বৃহস্পতিবার একটা সম্ভাবনা তোমার সঙ্গে দেখা করার। তো বলছে যে উনি দুঃখ করে বলতেছেন, তা বলছে দেখো আমাদের যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি সরাসরি প্রিজাইড করেন। তো এই পাকিস্তানি যে সিএসপি অফিসার উনি দুঃখ করে বলতেছেন যে আমাদের এই ঘটনাটা ছিল, উনি যে যখন সাক্ষাৎকারটা দিচ্ছেন, কথা বলছেন, সেটা ছিল 2017-18 সালের দিকে। তো উনি বলতেছেন আমাদের দেশে একজন প্রধানমন্ত্রী এইরকম কমিটমেন্ট আমরা দেখিনি, যে প্ল্যানিং কমিশনের মিটিং এ অ্যাটেন্ড করা, মানে প্রেজাইড করা তো দূরের কথা, অ্যাটেন্ড পর্যন্ত করেন না, আর বঙ্গবন্ধু কন্যা সরাসরি ওটা প্রিজাইড করতেন। এই কমিটমেন্ট ছিল বঙ্গবন্ধু কন্যার, যার জন্য এই সমস্যাগুলি মানুষকে দেখতে হয়নি, যে আজকে বিদ্যুতের অভাব, আজকে জ্বালানির তেলের অভাব, কালকে গ্যাসের অভাব। এই সমস্যাগুলি দেখতে ওই কারণে হয়নি যেহেতু আমাদের একজন শেখ হাসিনা ছিল। আমাদের যদি একজন শেখ হাসিনা না থাকতো তাহলে এই অবস্থা দেখতে হতো আমাদেরকে, পাকিস্তানের মতো যে অবস্থাটা এখন দেখছেন, যে আমাদের খাম্বা তারেক আছে, যে খাম্বা আছে তেল বিদ্যুৎ নাই, পাম্প আছে তেল নাই, সিলিন্ডার আছে গ্যাস নেই, যেটা বলছিলেন সেই অবস্থা। কারণ পরিকল্পনা, দূরদর্শিতা এবং অন্যের সঙ্গে একসঙ্গে মিলে কাজ করা, আপনার কারোর সঙ্গে শত্রুতা না, সবার সঙ্গে মিত্রতা করা, সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা। আপনি আমার প্রতিবেশী, আপনার সঙ্গে আমি শত্রুতা করে বেশি দিন ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন, আমিও ভালো থাকবো না। আপনার সঙ্গে আমার বন্ধুত্ব রাখতে হবে, আমি আমার দাবির জায়গা থেকে ছেড়ে দিব না, এক কানা করিও ছাড়বো না, কিন্তু
আমি আমার দাবি আদায় যেমন করব, আপনার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবো। আপনার বিপদে আমি দাঁড়াবো, আপনি আমার বিপদে তাহলে দাঁড়াবেন। আর যদি সেই বন্ধুত্ব বজায় না রাখতে পারি, তাহলে আমার বিপদে কে আসবে? আপনি যখন বিপদে বাংলাদেশ যখন তেলের জন্য বিপদে পড়ছিল, তখন ইন্ডিয়া আমাদেরকে দেয়নি কিছুদিন আগেও? এই যে গ্যাস পাইপলাইন নিয়ে এত সমালোচনা, সেইটা দিয়ে বলছিল ইন্ডিয়া আমাদের থেকে সব নিয়ে যাবে, উল্টা আসছে না? এই যে দূরদর্শিতা, সেটা শেখ হাসিনা ছিল। এই দূরদর্শিতা তারেকের মাথায় খাম্বার ভিতরে নাই, এই দূরদর্শিতা ইকবাল মাহমুদ টুকুর ভিতরে নাই। আর আপনি আরেকটা কথা যেটা বলছিলেন, কারণ টুকু আওয়ামী লীগ আমলে ব্যবসা করেছে, আপনি দেখেন কার সঙ্গে তার আত্মীয়তা। আমি ওই গল্পে আর যেতে চাই না। জি। সুতরাং সে তখনও টুকু